ছাত্রছাত্রীদের বলছি, মাধ্যমিক সিলেবাসে যে তিনটে অজৈব অ্যাসিড আছে, খনিজ অ্যাসিড যাদেরকে বলা হয়, তাদের মধ্যে প্রথম অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর গ্যাসীয় ফর্মকে, যখন গ্যাসীয় আকারে থাকে, তাকে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড। আবার সামুদ্রিক লবণ থেকে তৈরি হয় বলে এর অপর একটি নাম আছে মিউরিয়েটিক অ্যাসিড। সংকেত হচ্ছে HCl। তো আমাদের সিলেবাসে যেটা আছে, এই তিনটে অ্যাসিডের শিল্প পদ্ধতিতে কি করে উৎপাদন করা হয়, তার প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, ফ্লোচার্ট ডায়াগ্রাম দিয়ে কিভাবে করা হয় সেটা সংক্ষেপে বোঝানো, এবং যদি কোনো অনুঘটক ব্যবহার করা হয় সেটা কি আকারে ব্যবহার করা হয় এবং কেন, সেই ব্যাপারে একটু আলোচনা। তো আমাদের প্রথম যে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার যে প্রথম পদ্ধতি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমাদের সিলেবাসে দুটো পদ্ধতি আছে। ফার্স্ট পদ্ধতি যেটা, সেটা হচ্ছে সংশ্লেষণ পদ্ধতি। তার ফ্লোচার্ট ডায়াগ্রাম আমি বোর্ডে এঁকে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে নেওয়া হয় হাইড্রোজেন গ্যাস, নেওয়া হয় গ্যাসীয় আকারে, জি মানে জি ফর গ্যাস। আবার ক্লোরিন গ্যাস নেওয়া হয় সম আয়তনে। যদিও বলা হয়, আমি লিখে রেখেছি এখানে, সামান্য বেশি পরিমাণ হাইড্রোজেনটা নেওয়া হয়। তার কারণ হচ্ছে বিক্রিয়া শেষে কোন রূপেই যেন ক্লোরিন গ্যাস উদ্বৃত্ত না থাকে, সবটা যাতে কাজে লাগে, সেই জন্য সামান্য বেশি হাইড্রোজেন নেওয়া হয়। এদের রাসায়নিক বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। সংশ্লেষণ পদ্ধতিতে তিনটে স্টেপে করা হয়। তার প্রথম স্টেপটা হচ্ছে একটা সিলিকা নির্মিত দহন প্রকোষ্ঠ। তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে এখানে যে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ দেওয়া হয়, এখানে সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস। তাদেরকে উচ্চ তাপমাত্রায় দহন করা হয়। ক্লোরিন এবং হাইড্রোজেন এই প্রকোষ্ঠে, সিলিকা নির্মিত প্রকোষ্ঠে বিক্রিয়া করে হাই টেম্পারেচারের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। কিন্তু এই হাই টেম্পারেচারে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেতে গেলে এর সাথে জল যোগ করতে হবে। আমরা জানি যে হাইড্রোজেন ক্লোরাইডের জলের দ্রাব্যতা প্রচন্ড বেশি, কিন্তু এখানে উচ্চ তাপমাত্রা থাকার জন্য একটা হাইড্রোজেন ক্লোরাইডের মিস্ট উৎপন্ন হবে, কুয়াশার মতো হাইড্রোজেন ক্লোরাইডের বাষ্প উৎপন্ন হবে, যেটা প্রকৃতিতে বায়ু দূষণ ঘটাবে। আবার আমরা যতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড পেতে চাইছি সেখানেও কিছুটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য সেকেন্ড কাজ আমাদের হচ্ছে, একে একটা হিম কক্ষে নিয়ে গিয়ে এই কন্ডেন্সারের মতো নলের মধ্যে দিয়ে জিগজ্যাগ ওয়েতে একে ঠান্ডা করার ব্যবস্থা করে দিয়ে কুলিং সিস্টেম এটা ঠান্ডা করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাকে যে টেম্পারেচারে ছিল সেখান থেকে নামিয়ে আনা। তো এখান দিয়ে যখন প্রায় ঠান্ডা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বেরিয়ে এলো, তখন আর একটা সিলিন্ডারের ওপরে এটা জলের পাত্র, এখান থেকে জল দেওয়া হচ্ছে, আর এখানে ঝর্ণার মতো স্প্রেয়ারের মাধ্যমে জলটা এসে পড়ছে। এখানে কোয়ার্টজপূর্ণ স্তম্ভ আছে, সেটাকে শোষক স্তম্ভ বলছে, জলের ধারা পড়ছে। এই জলটা যখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ওপর দিয়ে নেমে আসছে, তখন গ্যাসটাকে জলের মধ্যে দ্রবীভূত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ তৈরি করছে এবং এই নল দিয়ে বেরিয়ে আসছে। এই পদ্ধতিতে 36% আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পেতে পারি। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে, আবার বলছি, সংশ্লেষণ পদ্ধতি। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হচ্ছে ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস 1:1 অনুপাতে জলের সাথে মিশিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি।
এরপরে যে পদ্ধতিতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লা ব্লাঙ্ক পদ্ধতি বা সল্ট কেক পদ্ধতি। লা ব্লাঙ্ক পদ্ধতি অ্যাকচুয়ালি সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ তৈরির একটা প্রচলিত পদ্ধতি, যেটা 19 শতক থেকে চলে আসছে। এই পদ্ধতিতে অনেকগুলো স্টেপ আছে। তার প্রথম স্টেপেই কিন্তু উপজাত দ্রব্য হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। লা ব্লাঙ্ক পদ্ধতির কাঁচামাল কি? প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হলো খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, তার সাথে ঘন সালফিউরিক অ্যাসিড। মনে রাখতে হবে ঘন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে। টেম্পারেচার হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন সালফেট বা সোডিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন করে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে যদি চলতে দেওয়া হয়, টেম্পারেচার যদি বাড়িয়ে দেওয়া হয়, 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি করা হয়, তাহলে কি হবে? তাহলে এই যে লবণটা উৎপন্ন হলো সোডিয়াম বাইসালফেট, সে আর একটা নতুন খাদ্য লবণের সাথে সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ উৎপন্ন করবে আর কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। এই সোডিয়াম সালফেটটাকেই বলা হয় সল্ট কেক। এটা আর একটা নাম সল্ট কেক, সেই জন্য এই পদ্ধতিটার নাম হচ্ছে সল্ট কেক পদ্ধতি। তার মানে এইভাবেও হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পেতে পারি। তবে এই লা ব্লাঙ্ক পদ্ধতি বা সল্ট কেক পদ্ধতির ফ্লোচার্ট ডায়াগ্রাম তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশন ওসওয়াল্ড পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এখানে মাধ্যমিকে তোমাদের খুঁটিনাটি অনেক প্রশ্ন থাকে, যার জন্য আমাদেরকে প্রিপারেশনটা রাখতে হবে। তো আমরা জানি যে নাইট্রিক অ্যাসিডের আর একটা নাম হচ্ছে তেজি জল, আর একটা নাম হচ্ছে অ্যাকোয়া ফর্টিস। অ্যাকোয়া ফর্টিসেরই বাংলা হচ্ছে তেজি জল। তার কারণ হচ্ছে নাইট্রিক অ্যাসিড একমাত্র বর ধাতুগুলো ছাড়া, বর ধাতু মানে হচ্ছে সোনা, প্লাটিনাম, ইরিডিয়াম, এগুলো ছাড়া বাকি প্রায় সব ধাতুকেই গলিয়ে দিতে পারে। তো যাই হোক, এই নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন খুবই জরুরি এবং অসওয়াল্ড পদ্ধতিতে সেটা করা হয়। এখানে রাসায়নিক দ্রব্য হিসাবে নেওয়া হয় বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস 1 ভাগ এবং শুষ্ক এবং বিশুদ্ধ বায়ু 8 ভাগ। মানে অনুপাতটা হচ্ছে 1 আয়তন অ্যামোনিয়া যদি নিই তাহলে 8 আয়তন শুষ্ক বিশুদ্ধ বায়ু নেব। এখানে অ্যামোনিয়া এবং বায়ু দুটোই বিশুদ্ধ হওয়া দরকার এই কারণেই, কারণ অনুঘটক হিসেবে এখানে খুব দামি প্ল্যাটিনাম অথবা প্ল্যাটিনাম রেডিয়ামের সংকর ধাতু ব্যবহার করা হয়। যদি কোনো ধূলিকণা বা অবিশুদ্ধি মিশে থাকে তাহলে এই অনুঘটকের কার্যক্ষমতা প্রথম দিকেই নষ্ট হয়ে যায় এবং অনেক অর্থের ক্ষতি হয়। সেই জন্য দেখতে হবে যেন ওই উপাদান গ্যাসগুলি একদম ধূলিকণা মুক্ত হয়। তো যাই হোক, আমরা প্রথমে যে ফ্লোচার্টটা আমরা দেখতে পাচ্ছি, ফ্লোচার্টের ফার্স্ট যে চেম্বার, সেই চেম্বারে আমরা দেখতে পাচ্ছি নাম দেওয়া হয়েছে অনুঘটক কক্ষ। এখানে প্ল্যাটিনাম রেডিয়ামের তারজালি ব্যবহার করা হচ্ছে। অ্যামোনিয়া এবং অক্সিজেনের মিশ্রণ 1:8 অনুপাতে পাস করানো হচ্ছে।
চাপ নেওয়া হয় এখানে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ, 5 to 7 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং টেম্পারেচার নেওয়া হয় 700 to 800 ডিগ্রি সেন্টিগ্রেড, 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে যে এই গ্যাসটা এই তারজালির মধ্যে দিয়ে এই দিক দিয়ে পাস হওয়ার সময়কালটা কিন্তু 0.0014 সেকেন্ডের মধ্যে পাস করতে হবে। মানে 1 সেকেন্ডের 10,000 ভাগের 14 ভাগ সময়ের মধ্যে, এত অল্প কালের মধ্যে ওকে পাস করতে হবে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড। না হলে কি হবে? না হলে এই যে অ্যামোনিয়া এবং অক্সিজেনের মিশ্রণে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, NO মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড না তৈরি হয়ে অ্যামোনিয়ার অসম্পূর্ণ জারণের ফলে নাইট্রোজেন তৈরি হয়ে যাবে, যে নাইট্রোজেন কিন্তু আমাদের যে নাইট্রিক অ্যাসিড আমরা তৈরি করতে চলেছি সেটা তৈরি করাতে সাহায্য করবে না। আমাদের নাইট্রিক অক্সাইডই দরকার। সেই জন্য সময়কালটার দিকে খেয়াল রাখতে হবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে আমি হাই টেম্পারেচারে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেডে এখানে আমরা বিক্রিয়াটা করিয়েছি, যদিও এই বিক্রিয়াটা তাপমোচী বিক্রিয়া, এখানে তারপর থেকে অটোমেটিক হিট জেনারেট হবে এবং আর প্রথমে যে গরমটা করতে হয়েছিল তারপরে আর গরম করার দরকার পড়বে না। ওখান থেকে তাপমোচী বিক্রিয়া হওয়ার জন্য ওই তাপের যে মোচন ঘটবে সেই তাপ দ্বারাই পরের বিক্রিয়াগুলো এখানে ঘটতে থাকবে। কিন্তু এই যে এখান থেকে বেরিয়ে আসছে কি, এইখান থেকে বেরিয়ে আসছে নাইট্রিক অক্সাইড NO, এবং এই যে অতিরিক্ত বায়ুটা দিয়েছিলাম, 8 ভাগ বায়ু দিয়েছিলাম, সবটা কাজে লাগেনি অক্সিজেন, সেই অক্সিজেনের মিশ্রণ। কিছুটা অক্সিজেন এখানে কাজে লেগে গেছে, বাকিটা অক্সিজেন কিন্তু ওই নাইট্রিক অক্সাইডের সাথে মিশে দ্বিতীয় কক্ষে আসছে। যদিও ফ্লো চার্টে জটিল না করার জন্য মাঝে একটা চেম্বার দেওয়া হয়নি, সেটা হচ্ছে এই গ্যাসটাকে ঠান্ডা করার জন্য আবার একটা ওই কন্ডেন্সারের মধ্যে দিয়ে এই গ্যাসটাকে নিয়ে গিয়ে শীতল করা হয়। টেম্পারেচারটা এই 700 থেকে 800 ডিগ্রি থেকে নামিয়ে 50 ডিগ্রিতে নামিয়ে নিয়ে আসা হয়। মানে কতটা ঠান্ডা করা হয় চিন্তা করো। না করলে কি হবে, এই যে সম্মুখ বিক্রিয়াটা নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনের মিশ্রণে নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেটাকে জারণ কক্ষ বলা হচ্ছে, জারণ ঘটছে আবার নাইট্রিক অক্সাইডের সাথে অতিরিক্ত অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আমরা জানি নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হচ্ছে। এটা যদি টেম্পারেচার বেশি পাই এ আবার ভেঙে গিয়ে পুনরায় নাইট্রিক অক্সাইড আর অক্সিজেনে ভেঙে যাবে, মানে বিক্রিয়াটা সামনের দিকে না গিয়ে আবার পেছনের দিকে চলে যাবে। সেই জন্য টেম্পারেচারটা এখানে কমিয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হয়। তারপরে এদের যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেল, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আবার একটা সিলিন্ডারের মধ্যে যাচ্ছে, যেখান থেকে ওপর থেকে ঠান্ডা বিশুদ্ধ জল ঢালা হচ্ছে। এখানে কোয়ার্টজ রাখা আছে, শোষক স্তম্ভ, জলের ধারা ফেলা হচ্ছে। সেই জলের ধারাতে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর জল মিশে গিয়ে দুটো পদার্থ তৈরি করছে, আমাদের অভিপ্রেত নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, যেটা এখানে উৎপন্ন হচ্ছিল। আবার এখানে কিন্তু নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আর নাইট্রিক অ্যাসিডটা জলের সাথে মিশে এখানে আমরা তরল নাইট্রিক অ্যাসিড হিসেবে পেয়ে যাই। তাহলে নাইট্রিক অক্সাইডটা কি কাজে লাগবে? নাইট্রিক অক্সাইডকে আমরা যেহেতু গ্যাস, ওকে ওপরের দিক দিয়ে বের করে নিয়ে যাব, আবার ওকে ঘুরিয়ে নিয়ে গিয়ে এই চেম্বারের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করা হবে, এবং এই নাইট্রিক অক্সাইড আবার অতিরিক্ত অক্সিজেনের সাথে জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে, যেটা পরবর্তী ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড তৈরিতে কাজে লাগবে। তাহলে স্টেপটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্টে নিয়েছিলাম অ্যামোনিয়া আর অক্সিজেন 1:3 অনুপাতে, অনুঘটক কক্ষে পাঠালাম। এখানে টেম্পারেচার দিলাম 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ, খুব দ্রুত চালনা করে এখানে নাইট্রিক অক্সাইড তৈরি হলো আর অতিরিক্ত অক্সিজেন থেকে গেল।
ঠান্ডা করলাম, 50 ডিগ্রিতে নিয়ে আসলাম, জারণ কক্ষে এরা বিক্রিয়া করে তৈরি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে তরল নাইট্রিক অ্যাসিড এবং গ্যাসীয় নাইট্রিক অক্সাইড তৈরি করলো। এই নাইট্রিক অক্সাইডটা আবার আমরা এখানে ব্যবহার করতে পারবো। এই যে নাইট্রিক অ্যাসিড তৈরি হলো, এটার মধ্যে কিন্তু জলের পরিমাণ খুব বেশি থাকলো। এখানে 55 to 61% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, বাকিটা জল। তাহলে নাইট্রিক অ্যাসিডটাকে একটু ঘন করতে হবে। কি করতে হবে? এর ডিস্টিলেশন করতে হবে। ডিস্টিলেশন তোমরা জানো, শিখেছো। ডিস্টিলেশন করে এখানে 68% পর্যন্ত নাইট্রিক অ্যাসিড আমরা পেতে পারি, তার বেশি ঘন পাবো না। তারপরে যদি আরো ঘন পেতে চাই, তাহলে ওই 68% পাতিত নাইট্রিক অ্যাসিডকে ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে মিশিয়ে পুনরায় পাতন করতে হবে। তখন আমরা 98% পর্যন্ত নাইট্রিক অ্যাসিড এই পদ্ধতিতে পেতে পারি। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়াটা 3টে স্টেপে আমাদের এখানে দেখানো আছে। 4 অণু অ্যামোনিয়া 5 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কন্ডিশনটা খুব জরুরি, কন্ডিশন দিতেই হবে, প্ল্যাটিনাম অথবা প্ল্যাটিনাম রেডিয়াম তারজালি অনুঘটকের উপস্থিতিতে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই সেকেন্ড সময় 0.0014 সেকেন্ড সময় তৈরি করছে 4 অণু নাইট্রিক অক্সাইড আর 6 অণু জল। ফার্স্ট বিক্রিয়া যেটা এখানে ঘটছে। এইখানে যেটা ঘটছে সেটা 2 নম্বর বিক্রিয়া। 2 অণু নাইট্রিক অক্সাইড 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে জারণ কক্ষে। 3 নম্বর বিক্রিয়াটা ঘটছে এই জলের সাথে। এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা জলের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড তৈরি করছে। এই হচ্ছে 3টে বিক্রিয়া। এখন এই নাইট্রিক অ্যাসিড তৈরি বা সালফিউরিক অ্যাসিড পরে আমরা স্পর্শ পদ্ধতি যখন দেখব, তখন দেখব আমরা যে অনুঘটকের ভূমিকাটা কিন্তু মারাত্মক। অনুঘটক ছাড়া চলবেই না। তাহলে এখানে অনুঘটকের কি ফর্মে নেব, এটা প্রশ্ন থাকে। স্পর্শ পদ্ধতিতে গুঁড়ো করে নেওয়া হয় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এখানে প্ল্যাটিনাম রেডিয়ামের তার জালি নেওয়া হচ্ছে। কেন এরকম নেওয়া হচ্ছে? কারণ বলা হচ্ছে যে এটা একটা সেপারেট প্রশ্ন। আমি আবার বলছি, প্রশ্নটা হচ্ছে যে অনুঘটক মানে কঠিন অনুঘটককে চূর্ণীকৃত আকারে বা তারজালি আকারে কেন ব্যবহার করা হয়, এর সুবিধাটা কি? অনুঘটক করে কি, বিক্রিয়ক পদার্থের অণু এবং পরমাণুকে নিজের গায়ের সাথে শোষণ করে। এখানে সমযোজী বন্ধন বা হাইড্রোজেন বন্ধন দ্বারা ওদের সাথে আটকে যায়। অনুঘটকের সারফেসের সাথে কে আটকে যায়? এই বিক্রিয়ক পদার্থগুলোর অণু এবং পরমাণুগুলো। এই আটকে যাওয়ার ফলে, এই আটকে যাওয়াটাকে কেমিক্যালি বলা হয়, এটা হচ্ছে রাসায়নিক অধিশোষণ বিজ্ঞানের ভাষায়। এই যে অনুঘটকের ওপরের গায়ের সাথে বিক্রিয়ক পদার্থগুলো আটকে যাচ্ছে, রাসায়নিক অধিশোষণ। এই রাসায়নিক অধিশোষণ যখন ঘটে, তখন বিক্রিয়ক পদার্থগুলোর কার্যক্ষমতা অনেক বেড়ে যায় এবং তারা নিজেদের মধ্যে সহজেই রাসায়নিক বিক্রিয়াটা করতে পারে। তার মানে ঘুরিয়ে বলা যায়, অনুঘটকের ওপরে যত রাসায়নিক অধিশোষণ ঘটবে, তত রাসায়নিক বিক্রিয়াটা ঠিকঠাকভাবে ত্বরান্বিত হবে। তো এখন যে কোনো কঠিন অনুঘটককে যদি ঢেলা আকারে বা শক্ত বড় টুকরো আকারে না দিয়ে তাকে যদি চূর্ণ করে দেওয়া যায়, বা তার দ্বারা নির্মিত যদি তার জালি তৈরি করা যায়, তারের জালি, যেরকম আমরা জানলায় তার জালি বা নেট লাগাই, সেরকম সূক্ষ্ম সূক্ষ্ম তারের জালি তৈরি করে দেওয়া যায়, তাহলে অনুঘটকের যে সারফেস এরিয়া, কন্ট্যাক্ট এরিয়াটা অনেক বেড়ে যায়।
পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তার মানে তার অধিশোষণ করার ক্ষমতাও কিন্তু বেড়ে গেল। তার মানে আমি অল্প পরিমাণ অনুঘটককে ব্যবহার করেও তার কাজটা কিন্তু আমরা বেশি পাচ্ছি। এই জন্যই অনুঘটকগুলোকে চূর্ণীকৃত মানে গুঁড়ো করে অথবা এদের তারজালি বানিয়ে কন্ট্যাক্ট এরিয়াটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বৃদ্ধি করে নেওয়া হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনাটা আমরা শিখলাম এখানে অসওয়াল্ড পদ্ধতিতে কিভাবে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন ঘটানো হয়। তা আমরা একটা ফ্লোচার্ট দেখে নিলাম, কিন্তু যদি সত্যিকারের তোমরা প্লান্টের ছবি দেখো, এখন নেটে তো পাওয়াই যায়, তাতে দেখবে যে এই অসওয়াল্ড পদ্ধতি বা সংশ্লেষণ পদ্ধতি আমরা যেটা শিখেছি আগে, এদের যে প্লান্টগুলো শিল্প উৎপাদনের জন্য কারখানাগুলো, সেই কারখানাগুলো 3-4টে বাড়িকে জোড়া লাগালে যত বড় এরিয়া হয়, মানে ছোটখাটো একটা পাড়ার মতো বিশাল আকারে। তাই এত সহজে তো হয় না, পদ্ধতিগুলো অনেক জটিল। কিন্তু আমাদের প্রাইমারি স্টেজে ধারণাটাকে পরিষ্কার করার জন্য আমাদের ক্ষেত্রে এইটুকুই যথেষ্ট।